এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আফরান পকেটে হাত গুছে বাইরে তাকিয়ে আছে। পেছনে তানভীর কিছু কাগজপত্র হাতে নিয়ে দাঁড়িয়ে। ভুল রিপোর্টে নিয়ে আমার কাছে আসার কারণে তোর কি অবস্থা হতে পারে তোর আইডিয়া আছে? কথাটা তাতে তৎ পিষি বলল আফরান। ভাই এবারের মতো মাফ করে দেন, নেক্সট টাইম এমন হবে না। কিন্তু স্যার কেউ ইচ্ছে করে ফাইলগুলো পাল্টে দিয়েছে সেটা আমি নিশ্চিত, কারণ আমি এই ফাইলগুলো আগে দেখিনি, কিন্তু আসল রিপোর্টগুলোও পড়িনি, তাই সঠিকটা বলতে পারছি না। আফরান পেছন ফিরে বলল, কি বললি? কেউ ইচ্ছে করে ফাইল চেঞ্জ করেছে? এটাও আমার শুনতে হবে? আফরান চৌধুরীর সাথেও কেউ গেম খেলছে? তানভীর মাথা নত করে বলল, সরি স্যার, কিন্তু এমনটাই হয়েছে, আমি শিওর। সরি? হোয়াট সরি? নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারিস না, এখন আমার কি করা উচিত বলতো? তোকে মেরে দেওয়া উচিত, তাই না? শান্ত গলায় বাঁকা হেসে বলল, স্যার আপনি আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন, আমি মাথা পেতে মেনে নেব, কিন্তু আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে চাই। আজ অবধি কোনো ভুল করিনি, কিন্তু কাল এটা কীভাবে হয়ে গেছে আমার জানা নেই। শাট আপ ইডিয়েট, চোখের সামনে থেকে চলে যা। আফরানের ঝাঁঝালো কণ্ঠে কেঁপে উঠে চুপচাপ রুম ছাড়ে তানভীর। আফরান কপাল কুঁচকে সবটা হিসাব মেলাচ্ছে। যেটা সন্দেহ করেছিলাম সেটাই হলো, চোখের সামনে দিয়ে সব কিছু করে বেড়াবি আর আফরান চৌধুরী কিছুই বুঝবে না। আফরান চৌধুরী এত কাঁচা প্লেয়ার নয়, বাট বলতে হবে তোর দম আছে যে আফরান চৌধুরীর সাথে গেম খেলছিস। এবার আমিও দেখি আর কি কি করতে পারিস বলে ডেভিল হাসে আফরান। আফরান আজ একটু জলদি বাসায় এসে গেছে। বাসায় ঢুকে চোখ আটকায় নতুন ডেকোরেশনের ড্রয়িং রুম সাজানো, বাড়িতে মেহমান ভর্তি। আরিয়া মা বাবারাও এসেছে, সামির আর বাড়ি থেকে সবাই এসেছে, কিন্তু এতে আফরানে কি আসে যায়? সে সোজা উপরে চলে যায়, কিন্তু চোখ আটকে যায় সিঁড়িতে গিয়ে। আরিয়া হালকা গোলাপি রঙের পাতলা শাড়ি পরে আছে, পাশে সামিরা আরিয়াকে ধরে নিচে নামাচ্ছে। আফরানকে দেখে সামিরার হাত পা কাঁপছে, কিন্তু আরিয়ার মনে হয় তাকে দেখেও দেখলো না, কারো তোয়াক্কা না করে সোজা নিচে নামছে। আফরান প্রথমে এক দফা হা হয়ে গিয়েছিল আরিয়াকে শাড়ি পরা দেখে। চোখ জোড়ায় কাজল, কানে আছে দোল, ঠোঁটে যেন রক্তে রাঙা ফুল, মুখে হাসি ফোটে, মুখে মিষ্টি হাসি। উফ, আজকে ওরকে পিছিয়ে ফেলতে ইচ্ছে করছে তার, কিন্তু আরিয়ার লাপাত্তা দেওয়াটা কপাল কুচকায়। কি হচ্ছে সেটাই বোঝার চেষ্টা করছে, তাই সবটা রুম একবার করে দেখে নেয়। সোফায় সামিরার বাবা মার পাশে নাবিল, আর সামনে আরিয়ার মা বাবা আর জাফর, সবাই কথা বলে যাচ্ছে। হেসে হেসে মনে হচ্ছে যেন আগে থেকে সবটা পরিচিত, কোনো দ্বিধা নেই কথায়। আফরান প্রথমে না বুঝলো, যখন আরিয়াকে জাফর সাহেবের পাশে সোফায় বসতে বলল তখনই সবটা ক্লিয়ার হয়ে যায়। আফরানের চোখ মুখ লাল হয়ে আসছে, হাতের মুঠি শক্ত হয়ে আছে। আচ্ছা, এই ব্যাপার? ঠিক আছে, সেও দেখতে চায় কতদূর যেতে পারে এই অবাধ্য মেয়েটা। তার কথার গুরুত্ব এই মেয়ের কাছে কোনোদিনই ছিল না, তাতে তার কিছু যায় আসে না, না শুনলে বাধ্য করবে। কিন্তু আজ লিমিট ক্রস করে ফেলেছে এই মেয়ে। আজ এই মেয়েকে কিভাবে সোজা করতে হয় তার বোঝা হয়ে গেছে। সোজা কথা বোঝার মেয়ে নয় ও, তাই তার সাথে বাঁকাভাবেই কথা বলতে হবে, নয়তো একদম মেরে ফেলে দিবে। তার কিছু যায় আসে না। এমনি তো পিছু টান কারো জন্য কোনো কালেই ছিল না আফরানের। এবার যেটুকু আছে সেটার সমাপ্তি ঘটবে। এইটাকে না মেরে আফরানের শান্তি হবে না। আরিয়া সবার সামনে মাথা নিচু করে বসে আছে। আরিয়াকে দেখে রাবেয়া বেগম বললেন, মাশাল্লাহ, সত্যি বলতে আরিয়া মাকে আমার আগে থেকে অনেক পছন্দ, কিন্তু এভাবে কখনো দেখা হয়নি। আমার মেয়েকে যে দেখবে তার চোখ আটকাবে না, এটা কখনো হতে পারে? মায়া জড়ানো চেহারা আমার মেয়ে, আবার ততটাই মিশুক, তাই না? রহিমা বেগম বললেন, যা ভাই সাহেব, আমি বলতে চাচ্ছিলাম কি, আমার ইচ্ছে ছিল দেশে সব কিছু ঠিক হবে, কিন্তু পরিস্থিতিটাই এমন যে এখানে আসতে হলো। আবার বাড়িতে তো কাজ আছে, দুদিনের জন্য এসেছি। সব যদি একটু জলদি হতো ভালো হতো না? তারা হেসে বলল,
এত তারা কেন? মেয়ে তো একটাই, সবকিছু যদি মনের মতো না হয় চলবে? খলিল সাহেব বলল, আমিও সেটাই বলি, মেয়ে আমার একটাই, এখানে কিছু কমতি দিলে হবে না। আর আরিয়ার আম্মু, তুমি চিন্তা করো না, বাড়ির বাহিরটা সামাল দেওয়ার জন্য 2জন লোক রেখে এসেছি, চিন্তার কিছু নেই। তাহলে তো হয়েই গেল। এখানে আমার কি বলার আছে? সবার মাঝ থেকে নাবিল বলে উঠল, চাচা, আমি একটা কথা বলতাম, যদি কিছু মনে না করলে। বলো, তোমার জন্যই তো সব আয়োজন। আমি একটু ওর সাথে আলাদা কথা বলতে চাচ্ছি। নাবিলের কথা উপস্থিত সবাই হু হু করে হেসে উঠল। বাহ বাহ, এত দেখছি বিয়ের আগেই বউ পাগল। তা কবে থেকে চোখে পড়লো আমার মেয়েকে? নাবিল লজ্জা পায় একটু, তখনই আগমন ঘটে আয়েশের। এসব দেখে মনে হয় আকাশ থেকে পড়লো মনে হয়। জাফর সাহেব আয়েশকে দেখে বলল, তুমি এসেছো, ভালো হয়েছে, বসো এখানে। বাবা, এসব কি? এইসবই হচ্ছে আমার মামুনিকে এখানে রেখে রেখে প্রতিদিন তো আর বিপদের সম্মুখীন হতে দিতে পারি না। বিনা কারণে প্রতিনিয়ত এই বাড়ির ছেলের কাছেই মার খেতে হয়। ভবিষ্যতে আরো বের হয়ে যাবে, সেটা আমি হতে দিতে চাই না। কিন্তু বাবা, আরুর সামনে এক্সাম। সেটা বিয়ের পরেও দেওয়া যাবে, চিন্তা নেই। কিন্তু বাবা, নাবিলের সাথে কেন? আর নাবিল তোর না কেউ একজন আছে তাহলে? আয়াসের কথাটা এই মুহূর্তে নাবিলের পছন্দই হয়নি। সবার জিজ্ঞাসা দৃষ্টি নাবিলের দিকে। নাবিল কথা ঘুরিয়ে বলে, সেই তো আমি তোকে এমনি মজা করে বলেছিলাম। হোয়াট? বাট সবটা তো... আচ্ছা, আগে যা হয়েছে সেটা নিয়ে গাটাগাটি করে এখন সময় নষ্ট করে লাভ নেই। এখন যেটা হচ্ছে সেটা নিয়ে ভাবো। আয়েশের চেহারা স্পষ্ট কষ্টের ছাপ বোঝা যাচ্ছে। হয়তো এখনো আগের মতোই আরুকে কারোর সাথে নিতে পারে না, কিন্তু তার মধ্যে দৃষ্টি যায় আফরানের দিকে। আফরানকে দেখে বোঝা যাচ্ছে এক্ষুনি বোধহয় ঝড় তুলবে বাড়িতে। ব্যাপারটা আয়েশের বেশ মজারই মনে হলো। তাই তো বৈঠকে না বসে সোজা আফরানের কাছে গিয়ে আফরানের থেকে 2টো সিঁড়ি নিচে দাঁড়িয়ে আফরানের একদম কাছে গিয়ে বলল, একটা কথা কি জানিস, যেটা মানুষ ছিনিয়ে নেয় শেষে দেখা যায় ভাগ্য নিজেই তার কাছ থেকে সেই জিনিসটা ছিনিয়ে নেয়। যার জন্য আমার আর সামিরা বিয়ে দিলে বাধ্য করিয়ে এখন সেই তো... এইটুকু বলে আয়াস মুখ ফুটে পিত্র ভাষায়, তা এখন কি করবি? উফ, দুঃখ হচ্ছে জানিস তোর জন্য। মিস্টার আফরান চৌধুরীও নাকি চেখা খায়। বলে আয়াস আবার তাৎকেলিয়ে হাসে। তারপর নিজের রুমের দিকে পা বাড়ায়। আয়াসের প্রত্যেকটা কথা আফরানের কানে তীরের মতো বিদ্ধ হলো মনে হয়। সামিরা নিচের থেকে সবটা খেয়াল করেছে, আর ভয় শরীর ঘামছে। এই বুঝি আফরান ভাইয়া সবাইকে গুলি করে মারবে? আজ বুঝি আফরান ভাইয়ের হাতে তাকেও মরতে হবে? ইস, যদি আর কটা দিন বেঁচে থাকতাম। নাবিল, তুমি মামুনির সাথে কথা বলো, কিছু বলার থাকলে। নাবিল উঠে দাঁড়ায়। আরিয়াকে রহিমা বেগম উঠতে বলে নিজে হাতে দাঁড় করিয়ে দিয়ে বললেন, নাবিলের সাথে একটু আলাদা কথা বলো গিয়ে। আরিয়া চুপচাপ দাঁড়ায়। আফরানের বোধহয় ধৈর্য ভাঙে। চুপচাপ সোজা সিঁড়ি বেয়ে নিচে নামে। জাফর আফরানকে আসতে দেখে বলে উঠল, একদম আর এক পা এগুবে না, আজ উল্টা পাল্টা করলে তোমার ভালো হবে না। আফরান এবার নিজের জায়গায় দাঁড়িয়ে মুঠিবদ্ধ হাত দুটো হালকা করে একবার চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে একটু হাসার চেষ্টা করে বলে, সরি বাবা, আমি এখানে উল্টাপাল্টা করতে আসিনি। আমিও তো এই বাড়ির একজন মেম্বার, তাই না? আমি কি এখানে এসে বোনের বিয়ের ব্যাপারে সামিল হতে পারবো না? আফরানের কথায় আরিয়া একটু চমকা, কিন্তু বিচলিত হয় না। কেন হবে? মিস্টার মাফিয়া কি তাকে ভালোবাসে নাকি? বাসে না তো। এই তো তাকে ফেলে রেখে সকালে চলে গিয়েছিল ওই মেয়েটার সাথে। সে বারান্দায় দিয়ে দেখেছে তো নিচে গাড়ির সামনে মেয়েটা দাঁড়িয়েছিল। পরে নাবিল ভাইয়া যদি সুন্দরভাবে বুঝিয়ে না বলতো তাহলে তো সে সন্দেহে থাকতো সারা জীবন। ভাবতো তাকে আফরান ভাইয়া ভালোবাসে। সে মিথ্যা নিয়ে থাকতে চায় না। তার চেয়ে বরং ভাইয়া যাকে ভালোবাসে তার সাথেই সুখে থাকুক। আমি না হয় মানিয়ে নেব ভাইয়াকে ছাড়া। লাগবে না আমার বয়ফ্রেন্ড। আমাকে তো কখনো নিজের মুখে বলেওনি ভালোবাসে। আমি তো নিজেই ভেবে নিয়েছিলাম। আফরান দুধ পকেটে গুজে সামনে আস্তে আস্তে বলল, আর তা আরিয়া পছন্দ হয়েছে? সব কিছু ঠিকঠাক আছে তো? চেক করে নিয়েছিস? আরিয়ার কাছে আফরানের শান্ত গলা কথা বলাটা একদম ভয়ঙ্কর রকম শোনালো। আফরান আরিয়ার একদম সামনে এসে বলল, কি হলো, এমন কি ভাবছিস এত?
আজ তোকে একদম মারবো না, চিন্তা করিস না। আজ তোর একটা শুভ দিন, তাই না? সামিরা শরীর থর থর করে কাঁপছে। এই বুঝি কিছু একটা করেই বুঝবে আফরান। আর তুমি এখানে থাকার চেয়ে না থাকাই ভালো, তবে থাকতে চাইলে চুপ করে বসো। বাবা কি বলছো? বোনের বিয়ে আর আমি চুপ থাকবো? এটা কেমন কথা? আমি তো আজই ইচ্ছে বল, তারপর বিয়েটা কবে করছিস? রিয়া কাপা গলায়। বিয়ে আফরান সোফায় বসে সামনে থাকা একটা আপেল এর সাথে ছুরি নিয়ে আপেলটাকে কাটতে কাটতে বলল, বল, শুনছি আমি। বিয়ে আমি কবে জানি, আসলে জানি না। চাচা যান। আফরান হাতের ফলটাকে ছুরি দিয়ে ক্রমাগত ভাবে কুচি কুচি করে যাচ্ছে, অথচ মুখে তুলছে না। বাবা তুমি কি করছো? দেখো এখানে মেহমান আছে, সুন্দরভাবে কথা বলো। আফরান যেন কিছুই শুনল না, পিস পিস করে কেটে আপেলটা ফেলে দিয়ে ছুরিটা নিয়ে আরিয়ার সামনে গিয়ে ছুরিটার দিকে তাক করে বলল, তারপর বাসর কবে হবে? দেখুন এখানে এসব কি করছেন? ছুরিটার দিকে তাকিয়ে বলল, বাহ, সাহস আছে তোর দেখছি। বলে আরিয়ার ডান হাতটা নিজের হাতের তালুতে নিয়ে চেপে ধরে বলে, এই যে নাবিল, তোমার হবু বউয়ের হাতটা কিন্তু খুব কোমল। দেখো রক্তগুলো কেমন টলমল করছে, স্পষ্ট দেখা যাচ্ছে। নাবিল সুন্দরভাবে বলল, ব্রো তুমি এসব কি করছো? ওর হাতটা ছেড়ে দাও, ও ব্যথা পাচ্ছে। গুড, কেয়ারিং হাজবেন্ড হওয়াটা সুন্দর। ছাড়ুন, ব্যথা পাচ্ছি তো। আফরান ছিল স্বরে বলল, ওহ সরি সরি। বলে হাতটা ছেড়ে দিল। আজমল সাহেব বললেন, কোম্পানিতে লস এসেছে বুঝি? ভেরি স্যাড স্যার, আপনার জন্য ভীষণ দুঃখ হচ্ছে। কি বলছি এখানে কেউ না বুঝলেও আপনি নিশ্চয়ই বুঝেছেন। দ্বিতীয়বার স্মরণ করিয়ে দেওয়ার আমার অভ্যেস নেই। মজিদ সাহেব এবার চুপসে গেল। আফরান আরিয়াকে একবার পা থেকে মাথা অবধি দেখে নিয়েই বলল, নাবিল তোমার ভাগ্য ভালো, ফিগার কিন্তু জোস। ভাইয়া আপনি এবার লিমিট ক্রস করছেন। আফরান নাবিলের কথার প্রতি উত্তর না করে আরিয়ার বাম পাশে গিয়ে দাঁড়িয়ে ছুরিটা দিয়ে আরিয়ার পাতলা শাড়ির নেচে দৃশ্যমান পেটে ছুরিটা ছুঁয়ে বলল, এভাবে প্রতিদিন বের হবি। বলে ছুরিটা দিয়ে আগ টানলো। ফর্সা পেট চিরে রক্তের আভা দেখা মিলল সাথে সাথে। আরিয়া আহ বলে আওয়াজ করলো। আয়াস পেছন থেকে এসে আফরানকে নিজের দিকে ফিরিয়ে ঠাস করে একটা চর বসালো। আকস্মিক ঘটনায় আফরানের যেন কোনো অনুভূতি হলো না, চোখ মুখ আগের মতো শান্ত। আয়াস বিচলিত গলায় বলল, কি করেছিস? মাথা ঠিক আছে? এভাবে আঘাত দেওয়ার মানে কি? কি করেছো বল, ওর দোষটা কোথায়? আফরান বাঁকা হাসলো কিন্তু কিছুই বলল না। আরিয়ার পেট বেয়ে রক্ত বের হচ্ছে দেখে নাবিল এসে আরিয়াকে ধরতে চাইল, কিন্তু আফরান আরিয়ার হাত ধরে নিজের পাশে এনে বলল, একদম কেউ একে ছোঁয়ার চেষ্টা করো না, ফল ভালো হবে না, একদম মেরে দেব। বলে আরিয়াকে সবার সামনে নিজের সাথে মিশিয়ে চুলগুলো পিঠ থেকে এক সাইডে করে সরিয়ে ঘাড়ের নিচ বরাবর পিঠেও ছুরি ছোয়ালো। আরিয়া আবারও আহ শব্দ উচ্চারণ করলো ব্যথায়। আরিয়ার চোখ বেয়ে পানি পড়ছে, কিন্তু মুখে কোনো কথা নেই। আফরান আরিয়াকে নিজের থেকে সরিয়ে বলল, যা, এবার তুই স্বাধীন। তোর মতো মেয়ে হাজারটা আমাকে একটু দেখার আশায় পড়ে আছে, আর তুই? ছি, লজ্জা হচ্ছে নিজের উপর। তোর মতো মেয়ের জন্য কিনা নিজের লাইফটাই নষ্ট করে দিলাম। একটা মেয়ে মানুষকে নিজের করে রাখতে পারলাম না, কেমন কাপুরুষ আমি। আফরানের মুখে যতটা কঠোরতা, চোখে তেমন না চাইতেও শ্রাবণ ধারা লাল হয়ে চোখ বেয়ে পানি গালছে। আফরান নিজেই হয়তো খেয়াল করেনি, সবাই শুধু আফরানের কর্মকাণ্ডই দেখছে। যদিও মাঝে কিছু বলে আফরান উল্টাপাল্টা কিছু করে দেয়, এই ভয়ে কেউ কথা পর্যন্ত বলছে না। আবার খানিক বাদে আফরান আরিয়ার চুলোর মুঠো ধরে বলল, আফরান চৌধুরীর সাথে ধোঁকাবাজি, অনেক সাহস আছে বেবি। বলে আরিয়ার গলায় ছুরি ধরল। আরিয়া কাপা কাপা গলায় বলল, এত বেড়ে যাবি জানলে আগেই মেরে দিতাম, এত দেরি করতাম না।
নিজে নিজে সবটা ভেবে নিয়ে আমাকে জ্বালা দিস সব সময়। তোর ন্যাকামোর জন্য আমাকেই কেন সহ্য করতে হয়? বলেই ছুরিটা আরেকটু চেপে ধরলো আরিয়ার গলা, কেটে একটু রক্তই প্রকাশিত হলো পাশ থেকে। আয়েশ বলল, আফরান, নো নো, এটা করিস না, দেখ ও বোঝেনি, ছেড়ে দে ওকে। জাফর বিচলিত হয়ে রহিম আফরান, তুমি এটা করতে পারো না। দেখো, ওর মা বাবার দিকে একবারও তাকাও। তোমার বোন হয় ও, যা করেছে এতদিন মেনে নিয়েছি, কিন্তু আজ বাড়াবাড়ি করছো অতিরিক্ত। মা কান্না জড়িত গলায় বলে, বাবা প্লিজ আমার মেয়েটাকে ছেড়ে দাও, আজকে নিয়ে চলে যাবো, আর এখানে রাখবো না, তোমার সামনে আসবে না কখনো। আমার মেয়েকে ভিক্ষা দাও বাবা। কাঁদতে লাগলো নাবিল তেতে গিয়ে। আফরান ভালোই ভালোই বলছি, ওকে ছেড়ে দে, না হলে খুব খারাপ হয়ে যাবে। কারো কথাই যেন শুনছে না। আফরানের রাগের কারণে হাতের রগ ফুলে শরীরে ক্ষত জায়গা থেকে রক্ত পড়ছে। তার সেই দিকে খেয়াল নেই, শুধু আরিয়ার দিকেই তাকিয়ে আছে রক্ত লাল দৃষ্টিতে। আফরান হাতের ছুরিটা আরো চেপে ধরে। নাবিল আকস্মিক আফরানের মাথায় পিস্তল ধরে পড়ে। ওকে ছেড়ে দে বলছি, না হলে এখান থেকে বেঁচে ফেরা মুশকিল হবে তোর। নাবিলের এমন কাণ্ডে সবাই অবাক। নাবিলের হাতে গান, এটা তো আশ্চর্যজনক ব্যাপার। সবাই শুধু দেখে যাচ্ছে কেমন পরিস্থিতি হচ্ছে, কেউ বুঝতে পারছে না কি থেকে কি হয়ে যাচ্ছে। আফরান এবার আরিয়ার গলা থেকে ছুরিটা সরিয়ে ঘাড় বাঁকে বাঁকা হেসে বলল, গুড। নিজের স্থান ভুলে গিয়ে হাসছিস? বাহ, সাহস আছে তো দেখছি। অবশ্যই তোর সাহস আছে, সেটা আগে জানতাম, বাট এমন অবস্থায়ও সেটা জানতাম না। আফরান নিজের ঠোঁটের কোন ডান হাত দিয়ে ঘষতে ঘষতে বলল, কি জানিস তো, এখনো না তুই একদম কাঁচা খেলোয়াড়। আমার সমান হয়ে পরে লাগতে আসছি, তাও মেনে নিতাম, বাট কি বলতো, আমার লেভেল পর্যন্ত এখন আসতে পারিসনি, তাই পছন্দ হয়নি। মানে কি বলতে চাচ্ছিস? কি ভেবেছিস চোখের সামনে সব করে বেড়াবি, কিছুই বুঝতে পারবো না? এই ভাবনাটাই তোর প্রথম ভুল। নাবিল মুখে হাসি টেনে বলল, বেশ ভালোই বুঝেছিস তাহলে। আপ্রাণ হাসলো। সবার জিজ্ঞাসা দৃষ্টি হচ্ছেটা কি এখানে, কেউ বুঝতে পারছে না। আবারও বলল নাবিল, তা তুই যখন সবটাই জানিস তাহলে চুপ ছিলি কেন? আমার সাথে পারবি না এটাই ভেবে? আই নো। বলে নাবিল ডেভিল হাসল। একটু ভুল বলেছিস, তোর সাথে পারা না পারার প্রশ্নই আসে না। আমি মূলত তোর মতো কাঁচা প্লেয়ারদের সাথে লাগতে চাইনি। আফরান নিজেকে পৃষ্ঠবুদ্ধ করে বলল, আমি এসব কিভাবে জানলাম বলতো? সেদিন যখন ওই আরিয়ার পেছনে লেগে থাকা ছেলেটা মারা গেল, আমার উপর যখন সবার সন্দেহের দৃষ্টি ছিল, কিন্তু আমি তো ওটাকে মারিনি। তাই সেটার খোঁজ নেওয়ার জন্য ওই ড্রাইভারের খোঁজ নিয়ে পরে তানভীরকে পাঠাই। কিন্তু ওই ব্যাটাকেও আগেই মেরে দেওয়া হয়েছিল, কারণ প্রমাণ হিসেবে কিছু রাখতে চাসনি। কিন্তু কি জানিস, ক্রিমিনাল পাক্কা প্লেয়ার না হলে ভুল করে বসে, এটা তুই জানিস, তবুও ভুল করেই ফেললি। সিসিটিভি ফুটেজটা ঠিকই ডিলিট করেছিলিস, কিন্তু ওই বাড়িতে আমি তানভীরকে পাঠানোর আগেই হিডেন ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম বাড়ির ভেতর। কিন্তু তুই ওই ব্যাটাকে ভেতরে না মেরে অন্য কোথাও মেরেছিস, বিধায় নিশ্চিত ছিলাম না, বাট আমার ডাউট ঠিকই ছিল। কিন্তু আমার মাথায় ওইটাই ছিল না যে কেন তুই এটা করবি, কেন কেন কেন। তারপর আয়ুষ ওই মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে গিয়েছিল, তখন তুই আরেকটা প্ল্যান বানালি, আয়ুষকে মেরে দিবি, আর সেটা করতে চেষ্টাও করেছিলিস। আর আয়ুষের মৃত্যুর কারণটাও আমার দিকেই ফেলতে চেয়েছিলি, কারণ আমি এটা নিয়ে আয়ুষকে থ্রেট দিয়েছিলাম বলে তুই এটাকেই কাজে লাগানোর চেষ্টা করেছিলি। কিন্তু কি বলতো, তোর ভাগ্যটাই খারাপ, বিধায় তোর প্ল্যান আমার আগেই জানা হয়ে গিয়েছিল। কিন্তু লোকটা তুই হবি এটা শিওর ছিলাম না, এতটুকুই জানতাম। এতে ওর বিপদ হবে। আর সেদিন আয়ুষকে মারতে যাদের পাঠিয়েছিলিস, আমার ছেলেপুলেরা তোর ছেলেপুলেকে আগেই পিষিয়ে দিয়েছিল, কিন্তু আয়ুষকে তুই আবারও মারার চেষ্টা করতিস। সেই কারণে আয়ুষকে আমি নিজেই জেলে পাঠিয়েছিলাম, কারণ আমি তো আর সব সময় ওকে নিয়ে পড়ে থাকবো না, তাই না? আমারও কাজ আছে। এটাতেও সফল না হয়ে তারপর আরেকটা কাজ করলি। আমি যে ছেলেটাকে থ্রেট দিয়েছিলাম, তুই ওইটাকেও মেরে দিলি,
যার ফলস্বরূপ এটার মৃত্যুর কারণটাও আমার দিকেই ছিল সবাই এটাই ভেবেছিল। তার থেকে বেশি ছিল আরিয়ার। দেন আমি বুঝলাম এখানেই কিছু আছে, অর্থাৎ যে আমার শত্রু সেই আমার কলিজার দিকে হাত বাড়িয়েছে। মানে দুইটা জিনিস একসাথে হাসিল করতে চেয়েছিস। এক, নিজের বাবার কোম্পানির লস হওয়াটা তোর অপমানজনক মনে হয়েছিল, তাই প্রতিশোধ নিতে চেয়েছিস, তাই আরিয়াকেও মারতে চেয়েছিস। আমার দেয়া আরিয়ার পিছে বডিগার্ডের জন্য সেটাতেও সফল হতে পারিসনি, কিন্তু হঠাৎ করে আরিয়ার প্রেমে কিভাবে মরিয়া হয়ে গিয়েছিলি সেটা তুই নিজেই জানিস। আর আমি সবটা বুঝতে পেরে ইচ্ছে করে আরিয়ার সাথে আয়ুষের এঙ্গেজটা হওয়াতে আটকাইনি পর্যন্ত, যেন তোর মনে হয় আরিয়া আমার সাথে নয়, আয়ুষের সাথে কিছু চলছে। 2, যখন দেখলি আয়ুষের সাথে আরিয়ার এঙ্গেজ হয়ে গেছে, তখন আরেক চাল চাললি। নিজের বোনের পিছে যে কুত্তাটা লেগেছিল সেটাকে নিজের বাড়ি অবধি নিয়ে আনার ব্যবস্থা তুই নিজেই করে দিয়েছিস, এটাকে দিয়ে আরেকটা প্ল্যান বানানোর জন্য। সেটা হলো সামিরা আর আয়ুষের বিয়ে দিয়ে দেয়া। সেখানেও সফল হোস। আয়ুষকে নোংরা কিছু ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে ওদের বিয়েটা দিয়ে দিলি, যাতে তোর পথের কাঁটা দূর হয়ে যায়। সেটাই হয়েছিল সেদিন। আর আমি এসব কিভাবে জানলাম বলতো? আরুকে কেউ একজন ড্রেস দেবে আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, তোর কি এটাই মনে হয়? যখন দেখলাম সামিরার হলুদে তুই আরিয়াকে ড্রেসটা দিয়েছিলিস, তখন সবটা বুঝে নিয়েছিলাম, আর পরের প্ল্যানগুলো বুঝে নিয়েছিলাম। আমি কিছু করিনি কারণ আমি দেখতে চেয়েছিলাম আর কত দূর যেতে পারিস। তারপরও আমি তোকে মারতে চাইনি ইচ্ছে করে, আমি তোকে পুলিশে দিতে চেয়েছিলাম, তাই কালকে কিছু প্রমাণ নিয়েছিলাম, বাট তুই সেটাও বুঝে নিয়ে সবগুলো চেঞ্জ করে দিয়েছিলিস। কিন্তু কি জানিস, তোর মাথাটা একটু কাঁচা এখনো। ওইগুলোর মেইন পেপারগুলো আমার কাছেই ছিল, শুধু দেখতে চেয়েছিলাম সত্যি কি আমি যা ভাবছি সেটাই হয় কি না। বাহ, খুব সুন্দর তোর বুদ্ধির আইডিয়া, বাট কি বলতো, আগে যা হয়েছে কিছু তো আর করার নেই। এখন তো জীবনটা আমার হাতে আটকে, মৃত্যুর ভয় নেই। আপনার আবারও বাঁকা হেসে বলল, তোর জন্য দুঃখ হচ্ছে বুঝলি। ভেবেছিলাম তোকে ছেড়ে দেব, সংসারের একমাত্র ছেলে, তাছাড়া আয়ুষ তোদের বাড়িতেই এতদিন থাকছে, ভাই হিসেবে চলেছিস সে সূত্রে। কিন্তু এখন তো দেখছি নিজেই মরতে চাচ্ছিস। আগে নিজের অবস্থানটা দেখ, তারপর বড় গলায় কথা বলিস। ভেরি স্যাড ইয়ার। আন্টি আমায় মাফ করবেন, আপনার ছেলেটাকে আপনার হাতে সুস্থভাবে ফিরিয়ে দিতে পারলাম না। রাবেয়া বেগম কাপা গলায় বলল, আমার তো ভাবতেই লজ্জা হচ্ছে, এমন সন্তান জন্ম দিয়েছি, এত নিচে নামতে পারে নিজের স্বার্থের জন্য। কিন্তু আফরান বাবা, তোমার দোহাই লাগে, একদম মেরে দিও না। আমি তো মা, আমি নিঃসন্তান হতে চাই না, এইটাকে শাস্তি দেব আমরা। বলেই রাবেয়া বেগম চোখের জল ফেলতে লাগলো। জাফর শুধু দেখছে আজ আফরানকে অনেকটা দায়িত্ববান ছেলের কাতারে দাঁড় করাতে ইচ্ছে করছে তার, কিন্তু নিজের গভীরতার বিপরীতে জাফর যাবে না। যাই হোক, মাস্তানি তো ছেড়ে দেয়নি, কালো টাকা কামানো তো অফ করে দেয়নি। সবাই মূলত একটু শকড খেয়েছে। এই তো নাবিল তো খুব ভদ্র, সবাই এটাই ভাবতো এতদিন, কিন্তু এত নিকৃষ্ট হয়ে সামনে আসবে তা কে জানতো। আয়াস নাবিলের কাছে গিয়ে চোখের কোণে জল নিয়ে বলল, নাবিল, এত নিচে নামতে কিভাবে পারলি তুই? একটু বুক কাঁপলো না সবার ইমোশন নিয়ে খেলতে? তোকে দেখতেও ঘৃণা হচ্ছে আমার। ইমোশন? কিসের ইমোশন? রক্ত ছাড়া কেউ আপন হয় নাকি? তুই কে যে এত সব সামনে থেকে সত্য? আয়াস আর কিছু বলতে পারলো না, গলা ধরে আসছে। যাকে বন্ধুর চেয়ে বেশি ভাই ভেবেছে, নিজের ভাইয়ের চেয়ে বেশি করেছে, যার জন্য আজ তার আসল রূপ দেখছে কত নিষ্ঠুর মানুষ। নাবিল আফরানের দিকে বন্দুক তাক করে বলল, আরিয়াকে আমার হাতে তুলে দে, ভালোই ভালোই বলছি, না হলে তোর কি করব বুঝতে পারছিস? আফরান হাসির হালকা আওয়াজ করে নাবিলের একদম কাছে এসে বলল, ওকে চল দেখি কি রকম পারিস। আমি মজা করছি না, সত্যি সত্যি চালিয়ে দিব, মাফিয়া কিং। বললাম তো চালা। নাবিল ট্রিগারে হাত রেখে যেই না চালাবে অমনি বাড়ির ভেতর পুলিশ জড়ো হয়। আফরান বিরক্ত হয়ে বলল, এই ভেজাল আবার কে ডেকেছে? হ্যাঁ, আমি তো বলিনি।
বাবা কি বলছো তুমি? আমি তোমার নিজের ছেলেকে পরিচয় দিতে তোমার... কয়েক মিনিটে পুরো বাড়ি নিঃশব্দ হয়ে যায়। নাবিলকে পুলিশ নিয়ে চলে যায়, কারো মুখে কোনো কথা নেই। কি বা বলবে? আর যা দেখেছে সবটাই ভাবনার উল্টো দিক থেকেই কি হয়ে গেল। জাফর কথা না বলে চুপচাপ রুমে চলে যায়। একে একে সবাই নিজের মতো করে ড্রয়িং রুম ছাড়ে, কিন্তু আয়াস এখনো দাঁড়িয়ে আছে। বড্ড অপরাধী লাগছে নিজের কাছে নিজেকে। যাকে আপন ভেবেছে সে পর, আর যাকে চোখে সহ্য করতেই পারতো না সেই তার জন্য কত কিছু করেছে। সত্যি কি তাহলে রক্তের সম্পর্ক রক্তই হয়, এর মতো আপন কেউ নয়? আয়াস আফরানকে কিছু বলতেই যাবে, তার আগে আফরান কপাল কুঁচকে সামিরাকে বলে, এটাকে নিয়ে কোথায় যাচ্ছ? এটাকে এখানেই রেখে যাও। সামিরা ভীত হয়ে আরিয়াকে রেখেই নিজেই উপরে চলে যায়। আরিয়া ভয় কাঁপছে নিশ্চয়ই। আজকে তার জীবনে শেষ দিন, মেরেই ফেলবে একদম আজকে এই মাফিয়াটা। কাপা কাপা গলায় বলল। বলি 2 কদম সামনে রাখতে আফরান আরিয়ার দিকে পা বাড়ায়। আফরানকে আসতে দেখে আরিয়া আ চিৎকার করে উপরে না উঠে ভোর দৌড়ে বাগানের দিকে। আরিয়ার এমন কাণ্ড দেখে আফরান ভাবাচেকা খায়।